হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজি ফাইট। তো আজকে থেকে আমরা শুরু করছি এসএসসি জিডি 2026-এর জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ ম্যাথ পোর্শনের অ্যানালাইসিস ও সমাধান। ওকে, তো প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ 2024-এর জিডির যে সমস্ত শিফটে পরীক্ষা হয়েছিল সেই পুরো শিফটেরই আমরা এক এক করে ম্যাথ পোর্শনের সমাধান এবং কনসেপ্ট মানে সমাধানের মাধ্যমেই আমরা পিআইকিউ বেসড আমরা অ্যানালাইসিস করব, সমাধান এবং কুইক কনসেপ্টগুলো দেব। তো আজকের ক্লাসে থাকছে 2025-এর ফেব্রুয়ারি মাসে যে শিফট হয়েছিল 4 তারিখ সেই শিফটটির। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা দেখো আমাদের সিম্পলিফিকেশান থেকে এসছে। তো সিম্পলিফিকেশানে তোমাদের যেটা মনে রাখতে লাগবে সেটা হচ্ছে বডমাস রুল। ওকে, বডমাস রুল আশা করি অনেকেই জানো, না হলে এটাকে নোট করে রাখবে যে কীভাবে বডমাস দিয়ে সিম্পলিফিকেশানগুলো করতে হয়। ওকে, তোমরা এই ভিডিওগুলো থেকে কি টেক অ্যাওয়ে করবে, যেটা হচ্ছে যে কী ধরনের কোশ্চেন এসেছিল, কোন টপিকগুলো তোমাদেরকে কভার করতে লাগবে সেগুলো নোট ডাউন করে নেবে। ওকে ওকে আর সঙ্গে সঙ্গে অঙ্কগুলোও তোমরা নোট ডাউন করে রাখতে পারো। আচ্ছা, তো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটে যাব। তাহলে আমরা প্রথম যে টার্মটা আছে এখান থেকে কত পেয়ে যাচ্ছি, ফার্স্ট ব্র্যাকেটে এখানে পাবো 6, এখানে পাবো 4 আর 40, মানে আমি এখানেই লিখে দিচ্ছি উপরে। তো এখানে যদি 4 পাই, 4 4 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 40 প্লাস, আর এখানে 7 দিয়ে 49কে কাটলে 7 পড়ে থাকবে। ওকে, আর ইন্টু হচ্ছে আমার এখানে 48 দিয়ে এখানে 6 থাকবে। ওকে, তো 6 ইন্টু 47 হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তা মানে আমাদের ইউনিট ডিজিটে কত থাকবে, অবশ্যই 2 থাকবে। 6 7 42, মানে 2 দিয়ে মানে এককের স্থানে সংখ্যাটি যে সংখ্যাটি আসবে গুণফল তার এককের স্থানে 2 থাকবে। ওকে, তো কোনটা অ্যান্সার হবে, অপশন ডি একটাই আছে যার এককের স্থানে 2 আছে। ওকে, তো হয়ে গেল প্রথম অঙ্কটি। দ্বিতীয় অঙ্কে বলেছে যে 28, 60, 120 এবং 135-এর লসাগু। তো তোমরা বিভিন্নভাবে করতে পারো, কেমন যে 28, 60, 120 এবং 135-এর যে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি আছে সেই পদ্ধতিতে লসাগু বের করতে পারো, অথবা 28, 60, 120, 135 এভাবে লসাগু বের করার আমি একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি, সেভাবে করতে পারো। কিন্তু এই অঙ্কটাতে আমি কিন্তু একবারেই অ্যান্সার করে দিতে পারি। কিভাবে, একটু তোমাদেরকে অপশনকে কেয়ারফুলি অবজার্ভ করতে লাগবে। তো আমি তোমাদেরকে শর্টকাটটা দেখছি যে তুমি নিমিষে লসাগু তোমাকে করতেই হচ্ছে না, এখানে তুমি অপশন দেখেই বলে দিতে পারবে যে এটা অ্যান্সার হবে। তার আগে এই মেথডটা দেখে দাও। এটা মেথড অনেকেই জানো, উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমাদের লসাগু করার যে ব্যাপারটা। আর এই মেথডটাতে আমি যেটা দেখাচ্ছি সেটাতে হচ্ছে, দেখো তোমরা কী করবে, এই 4টার লসাগু করতে গেলে কী করবে, 135 উপরে লিখে দিলে, প্রথমে বড় সংখ্যাটা নিয়ে নিলে, 135 দিয়ে 135কে ভাগ যায় তো কেটে দিলে। এবার 120 দিয়ে 135কে ভাগ যায় কিনা দেখো। 135 মানে হচ্ছে 15 গুণন 9, আর 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 120 মানে হচ্ছে 15 গুণন 8। ভাগ যাচ্ছে কি পুরোপুরি না, কারণ হরে 8 পড়ে আছে, তার মানে আমার একটা 8 গুণ করে দিতে লাগবে। ওকে, আর যখন আমি এবার আমার সংখ্যাটা কী দাঁড়ালো, 135 গুণন 8, মানে আমি ভেঙে লিখি যদি, তাহলে হবে 15 গুণন 9 গুণন 8। আর আমি 60 দিয়ে যখন ভাগ করব, ভাগ যাবে কি না, অবশ্যই যাবে। কেমন করে, যে 4 15 60, 15 কেটে গেল, আর 4 2 8 তো পুরোপুরি যাচ্ছে, তো আমার এখানে কিছু দেওয়ার দরকার নেই। আর 28 দিয়ে যাচ্ছে কি না, 15 গুণন 9 গুণন 8কে যদি আমি 28 দিয়ে ভাগ করতে চাই তাহলে কিন্তু পুরোপুরি ভাগ যাবে না, কেন, হরে 7 পড়ে থাকবে। তো আমি একটা 7 দিয়ে গুণ করে দেবো। তার মানে আমার অ্যান্সার কী হবে, 135 গুণন 56, দ্যাট ইজ ইকুয়াল টু 7560। এবার আমি তোমাদেরকে শর্টকাট দেখাচ্ছি, একদম শর্টকাট, যেটা তোমাদেরকে কেউ কখনো বলেনি বা এই অ্যাপ্রোচটাতে দেখতে বলেনি। তুমি যদি অপশনটা কেয়ারফুলি দেখো তাহলে বলো তো, 100 লসাগু কথার অর্থ কী, সবথেকে ছোট সংখ্যা যেটিকে 28, 60, 120 এবং 135 দ্বারা ভাগ যায়। আচ্ছা, যে সংখ্যাটা 135 দ্বারা ভাগ যাবে, মানে 5 আছে শেষে, তার মানে সেই সংখ্যার শেষে অবশ্যই 5 থাকতে লাগবে, নতুবা 0 জাতীয় কিছু থাকতে লাগবে, রাইট? তাছাড়া তো 5 দিয়ে ভাগ যাওয়া সম্ভব না। ওকে, আর 0 থাকলে জোড় সংখ্যা দিয়ে ভাগ যাবে, এখানে জোড় আছে, তার মানে আমার অ্যান্সার কোনটি হতে পারে? ওকে, আমার অ্যান্সার হতে পারে শেষে 5 অথবা 0 থাকলে তবেই সেটা অ্যান্সার হবে, তাছাড়া হতেই পারে না আর কোনো সংখ্যা। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন বি। দেখলে শর্টকাটটা নোট করে রাখবে, পরবর্তীতে ট্রাই করবে যে এইভাবে অপশন দেখে একবারেই বের করতে পারছো কিনা।
ওকে, তো কোশ্চেন নাম্বার 3তে দেখো, একটি সংখ্যা প্রথমে 15% হ্রাস পায়, তারপরে 20% বৃদ্ধি পায়। এভাবে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 78 বেশি, তাই না? তো মূলত আমরা এখানে কিভাবে করতে পারি, যে সাকসেসিভের ম্যাথ কনসেপ্ট দিয়ে আমরা করতে পারি। দুভাবে করতে পারি। তোমরা চাইলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই 100 দিয়েও করতে পারো, অথবা রেশিও প্রপোর্শন মেথডের মাধ্যমেও করতে পারো। তো 15% কথার অর্থ কি? 15% কথার অর্থ হচ্ছে 3/20, আর 20% কথার অর্থ হচ্ছে কি 1/5। ঠিক আছে, 1/5। তাহলে প্রথমে আমাকে সংখ্যাটাকে কী করতে বলেছে? হ্রাস করতে বলেছে, মানে 15% হ্রাস করতে বলেছে, মানে 20-তে 3 হ্রাস করতে বলেছে, দ্যাট ইজ 17 হয়ে যাবে। আর পরে 20% বৃদ্ধি করতে বলেছে, মানে 5-এ 1 বাড়াবো, মানে 6 হয়ে যাবে। তো কী হয়ে গেল? 100 যদি সংখ্যাটি প্রথমে থেকে থাকে, তো এখন কত হয়ে গেছে? 102 দেখতে পাচ্ছ, তাই না? 60 আর 42 102। ওকে, তার মানে সংখ্যাটিতে আলটিমেট কত পার্সেন্ট বৃদ্ধি হলো? 2-এর। ওকে, তো এইভাবে এখানে কি বলেছে? এইভাবে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 78 বেশি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত ইউনিট বেশি? 2 ইউনিট বেশি। তো 2 ইউনিট ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের? 2 ইউনিট ইকুয়াল টু হয়ে যাচ্ছে 78, 1 ইউনিট ইকুয়াল টু হয়ে যাচ্ছে 39। এবার আমাদেরকে বলেছে যে মূল সংখ্যাটি কত। ওকে, তো মূল সংখ্যাটি আমাদের এখানে কত? মূল সংখ্যাটি হচ্ছে আমাদের 100। তো মূল সংখ্যাটি হচ্ছে, অরিজিনাল সংখ্যাটি কত হয়ে যাবে? 100 ইউনিট। 100 ইউনিট, দ্যাট ইজ ইকুয়াল টু 100 ইন্টু 39। আচ্ছা, একটু আমি আমার এটা অফ করে দিচ্ছি। ওকে, টার্ন ম্যাথ অন করা আছে, অফ। ওকে 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 তাহলে আমাদের সংখ্যাটা হয়ে গেল 3900। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশনে। বুঝতে পারলে? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এই অঙ্কটিতে কী বলেছে দেখো, যে একটি পরীক্ষায় গণিতের কয়টি? ম্যাথসে 3টি, ইংলিশে আছে 2টি, সায়েন্সে আছে 1টি পেপার, আর সমস্ত পেপার 100 নম্বরের। তাহলে 3টা পেপার কত হয়ে যাবে? ম্যাথের 300 নম্বরের, ইংলিশের 2টো পেপার 200 নম্বরের, আর সায়েন্সের 1টা পেপার 100 নম্বরের। আচ্ছা, এস বা কোনো একজন স্টুডেন্ট গণিতে কত পার্সেন্ট স্কোর করেছে? 60%। তাহলে আমি যদি 360% বের করি, তাহলে আমার কত হয়ে যাবে? 180। ইংলিশে কত? 70%, মানে 200 70%, দ্যাট ইজ ইকুয়াল টু 140, অ্যান্ড 50% সায়েন্সের, দ্যাট ইজ ইকুয়াল টু 50 নম্বর। তাহলে বলেছে সমস্ত পেপার তার শতকরা নম্বর কত ছিল, মানে মোট শতকরা নম্বর কত ছিল। তো কত পেলো দেখো, এখানে পেলো 320 আর 370 নম্বর টোটাল পেয়েছে সবগুলো সাবজেক্ট মিলে। আর টোটাল পরীক্ষা কত ছিল? টোটাল পরীক্ষা এখানে দেখতেই পাচ্ছ যে 600 মার্কের পরীক্ষা ছিল। তো 600-তে কত পেয়েছে? 37, মানে 370। তো 100-তে কত পেয়েছে, তাই না? তো কেটে দেবো। তো আমাদের অ্যান্সার কত হবে? আমরা ভাগ করে নিই, চলো। তো 6 36 থাকছে 10, 61, 10, তো 6কে 6, 4 পড়ে থাকছে 40, 6 6 36, তো 61.66 দিয়ে অ্যান্সার আসবে, তাই না? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাচ্ছে? অপশন সি। ক্লিয়ার? একদম ইজি ছিল। ওকে, তো এই আমি যে সেটটা করাচ্ছি, সেই সেটের এই যে সলিউশন পিডিএফটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। ওকে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নিও। পরের অঙ্কটাতে দেখো কী বলেছে, যে এ একটি কাজ 32 দিনে করতে পারে। ওকে, গ্রেট। এ একটি কাজ 32 দিনে করতে পারে, বি কাজটি 48 দিনে করতে পারে। আচ্ছা, তারা কতদিন কাজ করেছিল? তারা 8 দিন কাজ করেছিল। ওকে, গ্রেট। তারপরে কে চলে গিয়েছিল? এ চলে গিয়েছিল। ওকে, আর বাকি কাজের 60% শেষ করতে বি কতদিন সময় নেবে? বাকি কাজের পুরোটা করবে না, 60% করবে। তো এক্ষেত্রে আমরা এফিসিয়েন্সি ধরে নিয়ে করতে পারি। ওকে, তো আমরা নর্মাল একদম বেসিক মেথড দিয়ে যাচ্ছি। তো আমি মনে করি যে টোটাল কাজটা আমার হচ্ছে 96 ইউনিটের কাজ। আচ্ছা, তো এর এফিসিয়েন্সি কত? 3, আর বি এর এফিসিয়েন্সি কত? 2। ওকে, তো এরা দুজনই কতদিন কাজ করেছিল? 8 ডেজ কাজ করেছিল, তাই না? 8 ডেজে দুজনে যদি কাজ করে, তাহলে দুজনে 3 আর 2 5 ইউনিট করে কাজ করে, মানে 40 ইউনিট কাজ হয়ে গিয়েছে। ওকে, তাহলে বাকি কাজ কতটুকু? বাকি কাজ হলো যে আমার 96 থেকে 40 বাদ দেবো, তাহলে আমার পড়ে থাকছে 56 ইউনিট কাজ। ওকে, তো বাকি কাজের 60% শেষ করতে বি এর কতদিন সময় লাগবে? বাকি কাজের 66% বলতে কি, যে আমার 56 বাকি কাজ, তার আমার 60% না 60%। ওকে, তো বাকি কাজের 66% মানে হয়ে গেল এটা
ওকে, আমি এখনই কাটাকাটি করছি না। এবার সেই কাজটা কে করবে? বি করবে। কতদিন সময় নেয়? বি তো একদিনে কতটুকু করতে পারে? বি একদিনে করতে পারে, দেখো এখানে 2 ইউনিট। ওকে, তো আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? এখন ডে পেয়ে যাবো, কতদিন লাগবে। বাকি কাজের 60% কার দ্বারা করবে? বি করবে, তাই না? বি করবে, তো বি করতে কতদিন সময় লাগবে? তো আমরা এখানে সিম্পলিফিকেশন করে নিই কাটাকাটি করে। তো আমি এখানে কাটবো 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 আর থাকছে 14, তাহলে আমার হচ্ছে 14 গুণন 6/5, ঠিক আছে। এবার আমাদের অ্যান্সার কিসে দেওয়া আছে? আচ্ছা, এখানে করে নাও, 84 হয়ে যাবে 84/5। তো অপশনে আসো, দেখো আমার 7 দেখার দরকার নেই, 4 দেখার দরকার নেই, এখানে দেখো 5 × 80 আর 4 84/5 হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। ওকে, তো একদম ইজি একটি অঙ্ক ছিল। তো আশা করি তোমাদের মনে করতে পারছো যে কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। ওকে, তো এইভাবে প্রতিটি সেট করতে করতে আমি মনে করি সব ধরনের কনসেপ্টগুলো তোমাদের বারবার রিভিশন হয়ে যাবে। এবং যেহেতু এসএসসির জিডির পরীক্ষাগুলো অনেকটি পিওয়াইকিউ বেস্ট থাকে, কারণ পিওয়াইকিউতে যে ধরনের কোশ্চেন ছিল সেই ধরনের টাইপই কিন্তু তোমরা রিপিটেশন পাবে আগামী ইয়ারগুলোতে। তো এই জন্য এসএসসি জিডির জন্য কিন্তু পিওয়াইকিউ এর সমাধান একটি অপরিহার্য একটা প্রিপারেশনের অংশ। ওকে না? তো দেখো পরের অঙ্কটিতে কী বলেছে, যে দুটি সংখ্যার গসাগু কত 11 আর যোগফল কত 32। একটা কনসেপ্ট জেনে রাখো, যে কোনো সংখ্যার যদি গসাগু 11 দেওয়া থাকে, হ্যাঁ, তো সেই সংখ্যার মানে সংখ্যা দুটোর আমরা কোনো সংখ্যার অনুপাত, মানে মনে করো দুটো সংখ্যার অনুপাত আমি x/y ধরে নিলাম। তো আমরা যখন দুটো সংখ্যার অনুপাত করি, সেখান থেকে এই অনুপাতের করার ফলে কে বেরিয়ে যায়, হ্যাঁ, কমন যে টার্মটা সেটা বেরিয়ে যায়। সেই কমন টার্মটা কি? গসাগু, সেটা বেরিয়ে যায়। তার মানে আমি আবার যদি সেই কমন টার্ম অর্থাৎ গসাগুটা দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমি সংখ্যাটা আবার ফিরে পাবো। তার মানে আমার সংখ্যা দুটো কত হয়ে গেল? 11x 11y। এবার তাদেরকে যদি যোগ করে দেই তাহলে আমার কি হয়ে যাবে? আমি পেয়ে যাব 132 প্রশ্নানুসারে, তাই না? তো x + y = কত হয়ে গেল? 12। এবার তোমরা কি করবে, যে এক্স আর ওয়াই এর এমন একটি কোপ্রাইম ভ্যালু ধরে নেবে। তখন 12 আমি অনেকভাবে লিখতে পারি, কেমন 1 আর 11, 2 10, 3 9, 4 8, তারপরে 5 7, এভাবে এরপর থেকে কিন্তু 6 6 আমি এটাও ধরে নিতে পারি, ঠিক আছে। তো দেখো এখানে কোপ্রাইম মানে আমরা নিব পরস্পর মৌলিক জোর কোনটা দেখতে পাচ্ছি আমি এখানে? 5 আর 7কে। এবার বলছি আরেকটা আমাদের হিন্টস দিয়েছে কি, যে সংখ্যা দুটি 42-এর থেকে বড়। তার মানে আমার যদি এক্স আর ওয়াই এর ভ্যালুটা যদি 5 আর 7 হয়, আর তাহলে সংখ্যা দুটো আমি কত পাবো? একটা 11x মানে হচ্ছে 55, আর একটা পাবো 11 × 7 = 77। তো দুটোই আমাদের কি হচ্ছে? 42-এর থেকে বড় হচ্ছে, মানে আমাদের যে টার্মসটা ছিল সেটা পূরণ করলো। তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত হবে? তো এখানে দেখতে পাচ্ছ যে পার্থক্য কত হচ্ছে? 22-এর পার্থক্য হবে, 22 পার্থক্য হবে। তো আমাদের অ্যান্সার কোডটি হয়ে যাবে অপশন বি। ওকে, দেখো এখানেও যদি তোমরা করতে যে সংখ্যা যদি 4 আর 8কে নিতে, তো সেখানে কত হয়ে যেত? সংখ্যা দুটো কিন্তু তোমাদের বড় হয়ে যেত। কেমন? যে একটা 44 হয়ে যেত, একটা 88 হয়ে যেত, তাই না? তো যে তোমরা কোপ্রাইম জোড়টাকে সবসময় নেবে, কখনো কোপ্রাইম মানে পরস্পর মৌলিক জোড়কে নেবে। 4 আর 8 মৌলিক জোড় না। মৌলিক জোড় কীভাবে বোঝা যায়? যদি যে দুটি সংখ্যা আমরা যদি গসাগু বের করি, সে গসাগু যাদের 1 তাদেরকে আমরা কি বলি? কোপ্রাইম বা পরস্পর মৌলিক। তো 4 আর 8-এর গসাগু হচ্ছে 2, তো আমরা একে পরস্পর মৌলিক বলবো না, তাই না? আর এখানে পার্থক্য কত হয়ে যাবে? 44, যেটা কিনা আমাদের অপশানে নেই। ওকে, তো মোটেও যাবো না, তো আমরা সঠিক কোপ্রাইম জোড় দিয়ে যাবো 5 আর 7 দিয়ে, তো অ্যান্সার হয়ে যাবে। গ্রেট, তাহলে এই অঙ্কটি দেখো, এখানে স্পিড অ্যান্ড টাইমের যে চ্যাপ্টার সেখান থেকে এসছে। ওকে, এখানে বলেছে 210 মিটার এবং 140 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে, মানে দুটি ট্রেন আছে, তাই না? একটা ট্রেন আমার হচ্ছে 210 মিটারের, আর একটা ট্রেন হচ্ছে 140 মিটারের, একই দিকে যাচ্ছে। আমার যে প্রথম ট্রেনটা আছে তার স্পিড 80 কিলোমিটার প্রতি ঘন্টা, আর পরে যে ছোট ট্রেনটি আছে সেটার স্পিড হচ্ছে 150 কিলোমিটার প্রতি ঘন্টা। তো তোমরা জানোই যে এবার দেখো পড়ে নেওয়া অঙ্কটা, পিছন দিক থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য ট্রেনকে সম্পূর্ণভাবে অতিক্রম করে নেবে। তো একটা ট্রেন আর একটা ট্রেনকে যখন অতিক্রম করে, সেক্ষেত্রে টোটাল কত দূর ডিস্টেন্স কভার করতে হয়? সেটা হচ্ছে ট্রেন দুটোর দৈর্ঘ্যের যোগফলের সমান দূরত্ব তাদেরকে ক্রস করতে হবে। ওকে, এবার
তো আমাকে ক্রস করতে হচ্ছে 350 মিটার। স্পিড কত হবে? যেহেতু একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে রিলেটিভ স্পিড কী হয়ে যায়? রিলেটিভ স্পিড হয়ে যায় বিয়োগ, তাই না? একই দিকে যাচ্ছে, একজন আরেকজনের সাপেক্ষে স্পিড কম দেখা যাবে, তাই না? মানে কমে যাবে, অ্যাকচুয়াল স্পিডটা আমরা বুঝতে পারবো না। সেক্ষেত্রে রিলেটিভ স্পিড একই দিকে গেলে কী হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তার মানে আমাদের 70 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড। এবার আমাদের চেয়েছে যে কত মিনিট সময় নেবে। দেখো মিনিট, ওকে। তো এখানে মিটার আছে, এখানে কিলোমিটার আছে, তো এগুলো সাবধানে তোমরা দেখে নেবে, না হলে কিন্তু গড়বড় হয়ে যাবে। তো প্রথমে আমি ঘন্টায় রাখছি, তারপরে তাহলে সময় কতটুকু লাগবে আমি ঘন্টায় রাখছি। কেমন? যে 350 মিটারকে আমি 1000 দিয়ে ভাগ করে কিলোমিটার করে নিলাম, তো ডিস্টেন্স আমি পেয়ে গেলাম। আর ডিস্টেন্সকে আমি যখন ভাগ করব কত দিয়ে? স্পিড দিয়ে, তখন আমি পেয়ে যাব টাইম। তো আমার অ্যান্সারটা কিসে আসবে? ঘন্টায় আসবে। পরে আমি 60 দিয়ে গুণ করে দেবো, তাই না? 60 দিয়ে গুণ করলে মিনিট হয়ে যাবে, ওকে। আচ্ছা 60 দিয়ে গুণ আচ্ছা এটা ঘন্টাতেই আসুক আগে। তো শূন্য, একটা শূন্যই কাটবে, তাই না? একটা শূন্যই কাটবে। আচ্ছা একটা শূন্যই কাটলাম, আর 7 দিয়ে 5 কেটে দিলাম, তাই না? আর 5/1000 দ্যাট ইজ ইকুয়াল টু 1/200, ওকে। 1/200 মানে হচ্ছে, এবার যখন এর এত ঘন্টা, তো এই ঘন্টাটাকে যদি আমি মিনিট করি তাহলে কত হবে? 60 দিয়ে গুণ করবো, তো মিনিটে পাবো আমি। কত মিনিটে পাবো টাইমটাকে? দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে 3/10 দ্যাট ইজ ইকুয়াল টু 0.3 মিনিট, ওকে। 0.3 মিনিট। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাচ্ছে? অপশন সি, ওকে। তো খুবই একটি ইজি অঙ্কই বলবো, তেমন কোনো কঠিন অঙ্ক বলা যাবে না এটাকে, কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা আসে রিলেটিভ স্পিডের অঙ্কগুলো। পরের কোশ্চেনটিতে দেখো যে পেট্রোলের দাম কি বলেছে? যে লিটার প্রতি 85% বেড়েছে। তো প্রাইস আমি আমার যে পার্সেন্টেজের বেসিক্স ক্লাসগুলো আপলোড করা আছে সেখানে তোমরা পেয়ে যাবে। প্রাইস ইনক্রিজ ডিক্রিজের একটা ভিডিও আছে, WBSSC গ্রুপ সিডির একটা প্লেলিস্ট আছে, সেখানে কিন্তু শুধু এই টাইপটার উপরেই আমি একটা বেশ কয়েকটা অঙ্ক করেছি, একদম ক্লিয়ার করে দিয়েছি এই টাইপটা, ওকে। তো পেট্রোলের দাম কত বেড়েছে? যে 100 টাকার জিনিস হয়ে গিয়েছে 185 টাকা, তাই না? পেট্রোলের দাম বেড়েছে। তো কনজামশন কী হবে? আমি যদি খরচ না বাড়াতে চাই, মানে মানে আমার দাম বেড়ে গিয়েছে, আমি বাজেট বাড়াবো না, আমার কাছে যা টাকা ছিল তাই যদি আমি দিয়ে খরচ করতে চাই, তো জিনিস কম পাবো, মানে 185তে কত পাবো? 100। কিন্তু না, উনি কি বলেছে যে আমি খরচ বাড়াতে কতটুকু বাড়াতে ইচ্ছুক? 48%। তো আমরা কি করে দেবো? এখানে 48 যোগ করে দেবো, ক্লিয়ার? তাহলে কি পেলাম? যে এখানে আমার খরচে কি দেখা গেল যে 185 ছিল, সেখান থেকে খরচ কত হয়ে গেল? 148 ইউনিট। মানে ভোগ প্রাইজের উল্টো অনুপাতকে কি বলি আমরা? কতটুকু খরচ করে, কনজামশন, ভোগ বলি, ঠিক আছে? তো মানে সোজা কথায় বললে যে আগে যদি 185 কেজি কোনো জিনিস কিনতো, তো এখন কিনবে কত? 148 কেজি, বুঝতে পারলে? তো কত কমলো? 185 থেকে 148 হয়ে গেল, দ্যাট ইজ 8×7=15, আর 5×3 মানে 37 ইউনিট হয়ে গেল, তাই না? তো 185 ছিল আমার পূর্বে, আমি 185 কেজি বা বলো বা 185 ইউনিট বলো, আমি কোনো জিনিস কিনতে পারতাম, ওকে, দাম বাড়ার পূর্বে। আর দাম যখন বেড়ে গেল, আর উনি এই ব্যক্তি যখন 48% খরচ শুধু বাড়াতে ইচ্ছুক, তখন তার কত খরচ কমাতে লাগলো? 185তে 37 ইউনিট খরচ কমাতে হলো, তাই না? তো আমাদের কত হয়ে যাচ্ছে? তো শতাংশে আমরা যখন করব তাহলে কত হচ্ছে? 5 দিয়ে কেটে যাচ্ছে, তো 5×20=100। তার মানে আলটিমেট তাকে খরচ কত, তার ব্যবহার কত শতাংশ কমাতে হলো? ব্যবহার মানে এই যে কনজামশন, ভোগ কত শতাংশ কমাতে হলো? 20%, ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন। হ্যাঁ, তো এই কোশ্চেনটা দেখো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কী বলেছে দেখো, বার্ষিক সরল সুদ 54 সরল সুদের হারে, মানে বার্ষিক অভিন্ন বার্ষিক সরল সুদের হারে বিপুল 5400 টাকা আর বিজয় 9400 টাকা বিনিয়োগ করেছে। মানে দুজনেই টাকা বিনিয়োগ করেছে, সুদের হারও সেম রেট অফ ইন্টারেস্টে তারা সরল সুদে টাকা বিনিয়োগ করেছে। আর 5 বছর পরে বিপুল কত টাকা বেশি পেয়েছে? 840 টাকা, তাই না? আচ্ছা, বিজয় কেন বেশি টাকা পাবে বিপুলের থেকে? কারণ হচ্ছে দেখো ইনভেস্টমেন্ট বেশি, ওকে। সুদের হার, সময় 5 বছর, দুজনই 5 বছর জন্য লাগিয়েছিল টাকা, দুজনই সেম সুদের হারে লাগিয়েছে। তো কেন সুদ বেশি পাচ্ছে? কারণ ক্যাপিটালটাই বেশি, হ্যাঁ কি না? তো এখানে বিপুল এবং বিজয় বলা আছে। দেখো বিপুল
বিপুলের ইনভেস্টমেন্ট কত? 5400 টাকা। আর আমাদের বিজয়ের ইনভেস্টমেন্ট কত? 9400 টাকা। আমাদের যদি দুইজনেই যদি 5 বছরের জন্য ইনভেস্ট করে, দুইজনেই যদি একই সরল সুদের হারে ইনভেস্ট করে, তো পার্থক্য কেন হচ্ছে? পার্থক্য হচ্ছে এদের ক্যাপিটালের পার্থক্যের জন্য, মানে কত টাকা বিনিয়োগ করেছিল সেটার পার্থক্যের জন্য। বিপুলের থেকে বিজয় কত বেশি ইনভেস্ট করেছে? তোমরা দেখতেই পাচ্ছ 4000 টাকা ইনভেস্ট করেছে, হ্যাঁ কি না? তো এই 4000 টাকার কারণেই আমার কি হয়েছে বলো তো? এই 4000 টাকার কারণেই আমি সুদ এই 480 টাকা এক্সট্রা সুদ পেয়েছি। তার মানে কত শতাংশ সুদ পেয়েছি? দেখো আমরা ক্যালকুলেট করছি। তার মানে আমি সুদ পেয়েছি এখানে 21% সুদ পেয়েছি, 21% সুদ আর্ন করেছি। তো কত বছরে? 5 বছরে, তাই না? 5 ইয়ারে। তাহলে প্রতি বছরে আমি কত পার্সেন্ট সুদ আর্ন করব? 21/5, তাই না? তার মানে আমার কত হয়ে যাচ্ছে? 4.2%। ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। তো এটা আমাদের প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার থেকে এসছে, একদম বেসিক থেকে মনে হচ্ছে যে 1566 টাকাতে বিক্রি হওয়া একটি পণ্যে 8% লাভ করে। মানে আমি 100 টাকার জিনিস 108 টাকায় বিক্রি করেছি, 8% প্রফিট। আর টাকায় কততে বিক্রিতে করেছি? টাকায় 1566 টাকাতে বিক্রি করেছি। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে আমার এখানে ক্রয় মূল্য 100 টাকা হলে ইউনিটে বিক্রয় মূল্য কত ছিল? 108 ইউনিট। আর অরিজিনালি আমার এই 108 ইউনিটের ভ্যালু হচ্ছে 1566। তাহলে 100 টাকা মানে আমার যেটা কিনা ক্রয় মূল্য, সেটার ভ্যালু কত আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, তো এখান থেকে কাটাকাটি করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তো চলো ধীরে ধীরে করো। কত দিয়ে কাটাকাটি যাবে? আমরা প্রথমে করছি 12 দিয়ে যাচ্ছে। 12 3 না 12 দিয়ে যদি কাটি, আচ্ছা কাটি 12কে 12 2 তবে 3 12 34 কাটবে না। ওকে, ছোটো করে কাটছি। ওকে তো আমাদের তো আমাদের কত হয়ে গেল? 54। আর এখানে যদি কাটি তাহলে হচ্ছে 7 দুগুণে 14, 16 থাকছে, 8 দুগুণে 16, 3। ওকে, এবার আমরা আবার কত দিয়ে কাটতে পারি? ঠিক আছে, তো 7 দুগুণে 14, 1, 16, 8 দুগুণে 16, 3। হ্যাঁ ঠিক আছে। এবার 9 দিয়ে কাটছে কি? দেখো, হ্যাঁ 9 দিয়ে কাটবে। তো 6 লং 54, 9 দিয়ে কাটলে 8 লং 72, 72 থাকছে 6, 7 লং 63। ওকে, আর এখানে আমি যদি কেটে দিই তাহলে হচ্ছে আমার 14.5। ওকে, তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 14.5 একটা 0, 1450 টাকা। ক্রয় মূল্য হয়ে যাচ্ছে কত? 1450 টাকা। ক্লিয়ার? ওকে, তো একদম বেসিক্স থেকে এসছে প্রফিট অ্যান্ড লসের অঙ্কটা। নেক্সট অঙ্কে কী বলেছে? যে দুটি সংখ্যার অনুপাত 4:9 অনুপাতে রয়েছে এবং এদের মধ্য সমানুপাতি 24। আচ্ছা, দুটো সংখ্যা দিয়েছে, মানে একটা সংখ্যা আমি অনুপাতকে যদি ভেঙে দিই তাহলে আমি বলবো 4x আর 9x। মধ্য সমানুপাতি কীভাবে বের করতে হয়? তোমরা জানোই যে প্রথম এবং তৃতীয় সমানুপাতের গুণফলের যদি রুট করে দেই তাহলে মধ্য সমানুপাতি পাওয়া যায়, তাই না? মানে এ বি সি যদি 3টি সমানুপাতি হয় তাহলে বিকে মধ্য সমানুপাতি বলবো। কীভাবে বের করি আমরা? a/b = b/c, দ্যাট ইজ b² = ac, প্রথম এবং তৃতীয়র গুণফল। আর b √, প্রথম ইন্টু তৃতীয়র গুণফলের মানে আমরা রুট করে দেবো, এভাবে বের করি। তো অনুরূপ এটাই করছি যে দুটি সংখ্যা দেওয়া আছে, তাদের মধ্য সমানুপাতি বের করতে বলেছে। তো দুটো সংখ্যাকে আমরা এক্স দিয়ে ধরে নিলাম, 4x আর 9x। তার মানে আমাদের রুট করলে কত হয়ে যাচ্ছে? 2 × 3 × x, তাই না? মানে হচ্ছে 6x। এই মধ্য সমানুপাতির ভ্যালু কত বলেছে বলো তো? 24 ইউনিট, তাই না? তো এক্সের ভ্যালু কত হয়ে গেল? 4 ইউনিট। তার মানে আমার একটা সংখ্যা কত না বলছে, সংখ্যা দুটির ধনাত্মক পার্থক্য নির্ণয় করো। তো ধনাত্মক পার্থক্য এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 4x আর 9x দুটো সংখ্যা পার্থক্য বলতে 5x, তাই না? আর এক্সের ভ্যালু যেহেতু 4, তাহলে আমাদের ধনাত্মক পার্থক্য কত হয়ে যাচ্ছে? 20 ইউনিটের। ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার হচ্ছে আমাদের আমাদের প্রফিট অ্যান্ড লসেরই অনেকটা, প্রফিট অ্যান্ড লস বলবো না, পার্সেন্টেজের চ্যাপ্টারেরই একদম অঙ্ক, যেটা ছাড়ের উপর বেস্ট। ওকে, ছাড়, যে পরপর কিছু ছাড় দেখতে পাচ্ছ এখানে, যে 20%, 20% পরপর দুটি ছাড়, আবার 25%, 15%-এর ছাড়, 30, 10, 5, 35। তো কোনটি সবচেয়ে বেশি ছাড় দেয়?
মানে এগুলো অফার চলছে কোনো কোনো শপে বা মলে, তো এই ধরনের ছাড়গুলো অফার করছে। তো তুমি চাইবে যে যে স্কিমটা আমাকে বেশি ছাড় দিচ্ছে আমি চুজ করব, তাহলে আমরা কীভাবে বের করব। তো এটা নর্মালি আমাদের যে সাকসেসিভের কনসেপ্ট সেটা দিয়ে আমরা করতে পারি, x+y x×y সেটা দিয়েও করতে পারো। তো ছাড়ের ক্ষেত্রে আমরা 20% ছাড় মানে মাইনাস দিয়ে লিখবো, আবার 20% ছাড়, আর প্লাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো মানে 20 × 20/100। তো এখানে কাটলে কত হয়ে যাচ্ছে আলটিমেট চার্ট। তো কি অ্যান্সার হয়ে যাচ্ছে -40 সঙ্গে +4 যোগ করবো, মানে আমাদের 36% ছাড় হচ্ছে, তাই না? ওকে, তো এটা ক্লিয়ারলি দেখিয়ে দিলাম। এবার পরেরগুলোতে আমরা একটু দ্রুত করি। ওকে, কেমন যে 25 আর 15 তোমরা যোগ করে দাও, 25 আর 15 যোগ করলে 40 হচ্ছে, আর কি থাকছে 25 × 15/100, তাই না? তো 4 25 সঙ্গে 100, আর তাহলে আমাদের এখানে ছাড় কত হয়ে যাচ্ছে যে আমরা করবো 3 4 12, ওকে, আর থাকছে 30, 4 4 7 28 মানে 3.7। তো 40 থেকে আমাদের 3.7 বাদ দিতে লাগবে, তারপরে 40 থেকে 3 বাদ দিলে 37, মানে 36.3, ওকে, 3%। আচ্ছা, পরের ছাড়টা যদি দেখি 3 নম্বরটা কী হচ্ছে, 30% এবং 10% ছাড়। কীভাবে 30% আর 10% ছাড়, আর এখানে কত হয়ে যাবে +3 হয়ে যাবে, তাই না? তো আমরা আলটিমেট কত হচ্ছে -40 + 3 দ্যাট ইজ ইকুয়াল টু 37% ছাড়। আর পরেরটাতে কী হচ্ছে যে 5% ছাড়, 35% ছাড়, এবং প্লাসে মাইনাসে -35 × 5/100, ওকে। তো এখানে কত দেখতে পাচ্ছি আমরা -40, আর 35 আর 5 গুণ করলে কত হচ্ছে যে আমাদের 5 × 25 2 15, 175, আর 2 ঘর পরে দশমিক সরিয়ে দিলে আমাদের কত হচ্ছে 1.75। তো আমাদের আলটিমেট যোগ বিয়োগ করে কত টিকছে এখানে ছাড়, 40 থেকে 1 বাদ দিলে হচ্ছে 39, আর 0.75 জন্য 38.25। তো সব থেকে বেশি ডিসকাউন্ট তুমি কোনটাতে পাচ্ছ? লাস্ট যে স্কিমটা দেখতে পাচ্ছি সেটাতে আমি সব থেকে বেশি ডিসকাউন্ট পাচ্ছি। কেন? সেখানে আমাদের আলটিমেট ছাড় কত টিকছে 38.25% ছাড় আমি দেখতে পাচ্ছি সব থেকে বেশি। বাকিগুলোতে তোমরা দেখতেই পেয়েছো যে অ্যাকচুয়ালি 20% করে দুবার ছাড় দেওয়ার কথা, অর্থ হচ্ছে 36% ছাড় দেওয়া, 25 এবং 15% ছাড় দেওয়ার কথা অর্থ, মানে পরপর দুবার যদি ছাড় দিই সেক্ষেত্রে আলটিমেট আমার ছাড় কত টিকছে 36.3, পরেরটাতে 37 এবং শেষেরটাতে 38.25। তো আমরা অবশ্যই অপশন 4 চুজ করবো, কারণ এটাতেই বেশি ছাড় পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? একদম ক্লিয়ার করে দিয়েছি। ওকে, নেক্সট কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। গতবারের পরীক্ষায় এটাকে মানে বেশ কয়েকটা শিফটে দেখা গিয়েছিল এই ধরনের একটা কোশ্চেন। ওকে, এখানে কি বলেছে যে মন্দার মানে নামে এক ব্যক্তি তার মানে সান বা নাতির নাম কি কেতন এবং তুষার। কেতন এবং তুষার, কেতনের বয়স কত 11 বছর, আর তুষারের বয়স কত 12 বছর। দেখো 12 বছর। যে মন্দারের কাছে যে টাকাটা সম্পত্তি ছিল সেটা এই দুইজনের নামে ভাগ করে দিয়েছে, কিন্তু কেতন আর তুষার তখনই টাকা পাবে যখন তাদের বয়স 22 হয়ে যাবে। তার মানে কেতন কতদিন পরে টাকা পাবে? আরও 11 বছর ওর টাকাটা ইন্টারেস্টে চলবে। আর তুষারের টাকাটা কত বছর চলবে? 10 বছর। ওকে, কেতনের টাকাটা কত পার্সেন্ট রেটে? দেখো, প্রথম জনের অর্থরাশি বার্ষিক পদে 80% চক্রবৃদ্ধি সুদ, মানে 80% কম্পাউন্ড ইন্টারেস্টে থাকবে টাকাটা ব্যাংকে জমা। আর পরের জনেরও কিন্তু 8% কম্পাউন্ড ইন্টারেস্টেই কিন্তু জমা থাকবে। আর যখন উভয়ের বয়স 22 হবে, মানে এই যে কেতনের 11 বছর খাটবে টাকাটা ব্যাংকে, আর তুষারের 10 বছর খাটবে, তবেই তো 22 বছর কমপ্লিট হবে তাদের, আর তখন তারা একই পরিমাণ অর্থ রাশি পাবে। তো এখানে কেতনকে কত টাকা দেওয়া হয়েছিল? আমরা ধরে নিচ্ছি যে কেতনকে P1 পরিমাণ টাকা আমরা দিয়েছিল মন্দার, আর তুষারকে P2 পরিমাণ টাকা দিয়েছিল। তাহলে P1 পরিমাণ টাকা 11 বছর 8% কম্পাউন্ড ইন্টারেস্টে যদি থাকে, তাহলে কত হবে সুদে আসলে? P1 1 + 8/100 টু দি পাওয়ার আমরা বলে দেবো 11। আর এইদিকে তুষারের টাকাটা যদি আমাদের 10 বছর চলে, তাহলে কত হবে? P2 × 1 + 8/100 টু দি পাওয়ার 10। আমি কোন সূত্রটা ইউজ করছি এখানে? দেখো যে সুদ আসল ইকুয়াল টু আসল প্লাস সুদের হার বাই 100 টু দি পাওয়ার সময়, এই সূত্রটা ইউজ করছি।
শেষে কী বলেছে, মান্দার এবং প্রথমে তুষারকে কত অর্থরাশি দিয়েছিল যদি মান্দার 2400 টাকা দেয়। আর আচ্ছা, জমা থাকবে, আর যখন উভয়ের বয়স হবে তখন তারা একই পরিমাণ অর্থরাশি পাবে, মানে যে সুদাসলটা হবে সেটা কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমাদের যে বেসটা আছে এখানে, আমাদের এই জায়গাটা একই আছে, এই জায়গাটা একই আছে, কেটে দিলাম। এখানে 10টা ঘাত আছে, তো 10টা ঘাত কেটে গিয়ে এখানে কটা ঘাত পড়ে থাকবে, 1। তো আলটিমেট আমার ইকুয়েশনটা কী দাঁড়ালো, যে P1 ইন্টু, মানে এটা কেটে দেওয়ার তো ভুল করলাম, এখানে এটা পাওয়ারটাকে শুধু কেটে দিলাম, তাই না? তো আমার এদিকে কী পড়ে থাকবে, 1 + 8/100, একটাই পড়ে থাকবে, কারণ 10টা দিয়ে 11টা ক্যান্সেল হয়ে গেছে, আর এই পাশে আর কিছু থাকবে না, শুধু P2 পড়ে থাকবে। তো আমার আলটিমেট কী হয়ে দাঁড়ালো এখানে, P1 ইন্টু 108/100 ইজ ইকুয়াল টু P2। তার মানে আমি এখান থেকে কী পেয়ে যাচ্ছি, P1 = P2 ইকুয়াল টু 100 = 108, দ্যাট ইজ ইকুয়াল টু 50 না, 4 দিয়ে করে দিই, 25:27, 25:27। তার মানে মান্দার যে টাকাটা কেতন এবং তুষারকে দিয়েছিল তাদের অনুপাত কত ছিল, 25:27 অনুপাতে টাকা দিয়েছিল, তাই না? কিন্তু টোটাল টাকা মান্দার কত দিয়েছিল, 24,700, 24,700। তো 25 + 27 মানে আমাদের টোটাল টাকা, মানে হচ্ছে 52 ইউনিট, তাই না? তো এই 52 ইউনিটেরই ভ্যালু হচ্ছে আমাদের কত, 24,700 টাকা। আর কার টাকা চেয়েছে দেখো, মান্দার প্রথমে তুষারকে কত অর্থরাশি দিয়েছিল, মানে তুষারকে কত দিয়েছিল, তো টি মানে তুষার, আমি এটা একটু, তুষারকে কত দিয়েছিল দেখো, 27 ইউনিট, দেখতে পাচ্ছ এখানে। তো তুষার 27 ইউনিট, কারণ P2টা আমাদের 27 ইউনিট, তাই না? তো P2 হচ্ছে তুষারকে দেওয়া হয়েছিল, তো 27 ইউনিটের ভ্যালু কত। ওকে, তো এটা আমাদের কাটাকাটি করলে অ্যান্সার পেয়েই যাব। তো দেখো কীভাবে আমরা কত দিয়ে করতে পারি এখানে, 4 13 দিয়ে, 4 13 52, আচ্ছা 13 × 13, 9 13, আচ্ছা হয়ে গেল, আমাদের কেটে গেছে। আবার 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 4 16, 3 থাকছে, 4 7 28, 2 5 থাকছে, আচ্ছা 475 ইন্টু হচ্ছে 27। ওকে, তো এটা গুণ করলে আমাদের কত আসবে, বেশ একটা বড় সড়ো গুণ হয়ে যাচ্ছে। আমরা একটা কাজ করতে পারি, আমরা ডিজিটাল সাম ইউজ করতে পারি। ডিজিটাল সাম তোমাদের জানা না থাকলে ডিজিটাল সামের ভিডিও আমি একটা নিয়ে আসবো, সেখানে তোমরা ক্লিয়ার দেখে নিও। তো এখানে গুণ করলে নর্মালি অ্যান্সার চলে আসবে। আমি ডিজিটাল সাম ইউজ করছি কেমন, যে এখানে আমাদের কত আছে, 4 7 7 5 12, 12 আর 7, 12 আর 4, 12 আর 4 16, 16 মানে 7, আর 7 আর 2 9, তো আমাদের ডিজিটাল সাম কত হচ্ছে 9। তো কোন অপশনের ডিজিটাল সাম 9, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তো অপশন দেখো, 7 1 আর 1 মিলে 9 হয়ে গেল, কেটে দিলাম, 3 আর 5 পড়ে থাকলো, তো ডিজিটাল সাম 8, এখানে 8 আর 9 হয়ে গেল, তো 7 5 12 আর 13, 13 মানে 4, আর এখানে হচ্ছে 6 2 8 আর 9 হয়ে গেল, ডিজিটাল সাম 6, আর এখানে থাকলো 8 আর 9, 5 আর 4 9। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশনে, কারণ অপশনের ডিজিটাল সাম 9। ঠিক আছে, তো তোমরা নর্মালিও এখানে ডিজিটাল সামকে বাইপাস করে তোমরা অ্যান্সার করলে ডিরেক্টলি গুণ করে পেয়ে যাবে 12825। ওকে, গ্রেট। হ্যাঁ, এই কোশ্চেনটাতে দেখো কি বলেছে, যে একজন অসাধু বিক্রেতা পণ্য, তো এই অঙ্কটা তো বিভিন্ন সেটে বারবার দেখা যায়, এটা বেশ ফেমাস অঙ্ক, এটা বারবার এসছে এই অসাধু ব্যবসায়ীর অঙ্কটা। এখানে বলেছে যে ক্রয় মূল্যেই বিক্রি করেন, মানে কোনো নো লাভ মানে নো প্রফিট নো লস, এই ধরনের একটা ডিল। তো উনি বলছে অসাধু বিক্রেতা বলছেন যে পণ্য ক্রয় মূল্যে আমি বিক্রি করে দিচ্ছি প্রতিশ্রুতি দেন, কিন্তু উনি কী করেন, বাট খাড়ায় কী করেন, 46% কম দেন। 46% মানে কি, 100-এ 46 কম দেন, 46 কম দেন, দ্যাট ইজ ইকুয়াল টু কত দেন, 54 দেন। তাহলে আমরা যখন সিপি আর এসপি বানাবো তখন ওনার কেনা দাম কত পড়বে, মানে 54 টাকা যদি পড়ে, আমার কাছ থেকে নিয়ে নেবে কত টাকা, 100 টাকা নিয়ে নেবে, তাই না? তো 54-তে কত প্রফিট করছে সে, 54-তে আমাদের প্রফিট করছে 46 টাকা, 46 ইউনিট, হ্যাঁ না? তো 100-তে কত প্রফিট করছে সেটাই আমাদের বের করতে হবে। ওকে, তো কাটাকাটি করলে কত হবে, এখানে 27 2 গেল 54, আর এখানে থাকছে 23। আচ্ছা, তাহলে হচ্ছে 2300/27। ওকে, তো দেখো আমাদের সবগুলোতে 27 আছে। তোমাদের একটা কাজ এখানে মনে রাখবে, দেখো একটু ট্রিক দেখে নাও কেমন, আমরা একটু বুদ্ধি করে বের করছি। দেখো 27 দিয়ে 7 আর 5 যদি গুণ করি তাহলে কী হচ্ছে, 5 থাকবে, আর 5-এর সঙ্গে 5 যোগ করলে 0 থাকবে। ওকে, গ্রেট।
7 আর 6 গুণ করলে কত হচ্ছে এখানে এককের স্থানে 42, 42-এর সঙ্গে যোগ করলে শেষে 8 থাকবে, হচ্ছে না। আর 4 7 28, 28-এর সঙ্গে 5 যোগ করলে 33 থাকবে, 7 7 49-এর সঙ্গে 0 10 49 0 0 থাকছে এখানে 10, তাই না? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? আমাদের অ্যান্সার অপশন ডিও হতে পারে, অপশন এও হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, তো 85 গুণন 27, 27 করে দেখি নিই আর 5 যোগ করে দিই, তাই না? তো চলো করো, 85 গুণন যদি 27 করি কত হবে? আচ্ছা, কীভাবে তোমরা গুণ করবে 85 গুণন 27? দেখো এইভাবে গুণ করো, প্রথমে 5 7 35 5, হাতে থাকলো 3 তোমাদের। আচ্ছা, 8 27 56 আর 5 দুগুণ 10, 56 আর 10-এ কত হচ্ছে 66, আর হাতের 3 ছিল তো হয়ে গেল 69। 9 বসিয়ে দাও, হাতে থাকলো 6, 8 দুগুণ 16, 16 আর 6 কত হয়ে গেল? 16 আর 6 হয়ে গেল 22, ঠিক আছে? তার মানে 2295 প্লাস 5 দ্যাট ইজ ইকুয়াল টু 2300, গ্রেট। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাচ্ছে? অপশন এ। ওকে, এইভাবে ইউনিট ডিজিট ইউজ করে তোমরা কিন্তু যখন এখানে জটিল ভগ্নাংশ থাকবে সেখানে তোমরা ইউনিট ডিজিটের মাধ্যমে কিন্তু ব্যাপারটা সলভ করতে পারো। আশা করি তোমরা বুঝেছো যে কীভাবে আমি ইউনিট ডিজিটের মাধ্যমে গেস করতে পারছিলাম এখানে। ওকে, নেক্সট কোশ্চেনে বলেছে যে 15 25 40 75 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কোনটি? ওকে, তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে এখানে। তো আমি তোমাদেরকে বলেছিলাম, মনে আছে, যে কি কি থাকতে পারে, কি আমরা ভাবতে পারি যে আমার সেই বৃহত্তম, এই 15 25 40 আর 75 দিয়ে ভাগ যাবে এমন কোন সংখ্যাগুলো। দেখো 5 দিয়ে ভাগ, 75-এ 5 আছে, হ্যাঁ, আর 40 দিয়ে ভাগ যেতে লাগবে, তো সংখ্যাটা প্রথমে জোড়া হবে 40-এর, কারণ 40 কি একটা জোড়া সংখ্যা, জোর আছে, তাই না? তো আমার সেই সমস্ত অপশনই হবে যেটা জোর হবে। তো প্রথম অপশন হচ্ছে না, দ্বিতীয় অপশন হচ্ছে না। এবার পরের অপশন দুটোই জোর এবং শেষে শূন্য আছে, আর 75 দিয়ে বা 5 দিয়ে সেই সমস্ত সংখ্যাকেই ভাগ যাবে যাদের শেষে শূন্য অথবা কি থাকবে, আমাদের শূন্য অথবা আমাদের 5 থাকবে, তাই না? এবার আমরা আরেকটা এখান থেকে ব্যাপার দেখে নিতে পারি যে 15 আর 75 দিয়ে ভাগ যাওয়া, দ্যাট ইজ 3 দিয়ে ভাগ যাওয়া। তো 3 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে? দুটোই ভাগ যাচ্ছে। আচ্ছা, এবার 3 দিয়ে ভাগ যাবে অর্থাৎ 6 দিয়েও ভাগ যাবে, তাই না? তো 6-কে 6, আচ্ছা তোমাদের কাছে একটু কনফিউজ হচ্ছে, দেখো কনফিউশন না, একদম ক্লিয়ার করে দিচ্ছি। 40 75, তো তোমরা কী করবে, লসাগু কীভাবে বের করবে, তোমরা প্রথমে বড়টা দিয়ে দিবে, ওকে দিয়ে দিলে, এবার 75-কে 40 দিয়ে ভাগ করে দেখবে পরেরটা 40 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তো না, তো কীভাবে বুঝবে, দেখো 15 5 75 তো যাচ্ছে না, কেন? হরে 8 থাকছে, তো তুমি একটা 8 গুণ করে দেবে, হয়ে গেল। তো 25 দিয়ে 8 গুণ 75-কে যাবে ভাগ, এবং 15 দিয়েও 8 গুণন 75-কে ভাগ যাবে। তার মানে আমাদের এলসিএম কত হয়ে গেল? 75 × 8 দ্যাট ইজ ইকুয়াল টু 600 হয়ে গেল। হ্যাঁ, তো 600 দিয়ে আমার কোন সংখ্যাটাকে ভাগ যাবে? অপশন সিকে ভাগ যাবে, তাই না? একদম ক্লিয়ারলি তোমরা করতে পারবে, অপশন সিকেই ভাগ যাবে, না হলে আর অপশন 4-কে ভাগ যাবে না, কারণ সেখানে ভগ্নাংশ চলে আসবে, তাই না? সেই জন্যই বললাম যে সংখ্যাটি আমাদের 3 এবং 3 দিয়ে তো যাবেই এবং 6 দিয়েও যেতে লাগবে। হ্যাঁ, গ্রেট। হ্যাঁ, পরের কোশ্চেনে বলেছে যে 3 জন আছে, গোপাল, অক্ষয়, অতুল, গড় ওজন কত? 40। 3 জনের গড় ওজন কত? 46। তাহলে মোট ওজন কত হচ্ছে? মোট ওজন 3 জনের কিন্তু, হ্যাঁ, 318, হাতে 1, 312-কে 13, 138 হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে দুজন করে, এটা হচ্ছে 3 জনের, মানে গোপাল, অক্ষয় আর অতুল। 3 জনের। এবার গোপাল আর অক্ষয় মিলে কত, মানে দুজন মিলে হচ্ছে 40 হচ্ছে তাদের গড়, মানে 80। আর শেষে বলা আছে অক্ষয় আর অতুলের গড় কত? 2 জনের গড় হচ্ছে 45, মানে 90। তো কে ডাবল কাউন্ট হলো? আমরা যখন মোট একসঙ্গে করব তখন ডাবল কাউন্ট কী হবে? পুরোটা যদি যোগ করে দিই দেখা যাচ্ছে কি অতুল ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ না? তো এখানে কত হচ্ছে? 170, 3 যোগ করে কেন অতুল ডাবল কাউন্ট হলো? তাহলে আমরা যদি 138 বিয়োগ করি, কেন বুঝতে পারছো অতুল কেন ডাবল কাউন্ট হলো? এটা যদি আমি যোগ করি তাহলে কী পাচ্ছি? 80 আর 90 যোগ করলে GA প্লাস A প্লাস AT, তাই না? তো একে কবার কাউন্ট করলাম? 2বার কাউন্ট করলাম। এই জন্য আমাদের কিন্তু 3 জনে মিলে মোট কত হওয়া উচিত? 138। বেশি কত হচ্ছে? বেশি হচ্ছে 2, আর এখানে 4 আসলে হচ্ছে 3, 32 বেশি হচ্ছে, তাই না? 4 থেকে 3, হ্যাঁ 32 বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে? কারণ আমি অতুলকে ডাবল কাউন্ট করেছি, তার মানে অতুল তো না, অক্ষয়কে ডাবল কাউন্ট করে ফেলেছি, তার মানে অক্ষয়ের ওজন গড় কত হবে? 32
হ্যাঁ 32 কিলো হবে। ওকে, তো এটা ছিল। আচ্ছা, এবার বলছে দুটি শঙ্কুর উচ্চতার অনুপাত 4:3, হাইট বলেছে, আর এটা বলেছে ব্যাসার্ধের অনুপাত, তাহলে আয়তনের অনুপাত। আচ্ছা, শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, একটা শঙ্কু, আর একটা শঙ্কু 1/3 পাই আর 2 স্কোয়ার এইচ। ওকে, যদি আমরা দুটোর অনুপাত করি তাহলে দেখো এটা 1/3 পাই 1/3 পাই কেটে যাচ্ছে। প্রথমটার ব্যাসার্ধ কত বলেছে? 1 বলেছে, তো আমি 1-এর স্কোয়ার করে দিলাম গুণন, আর প্রথমটার উচ্চতা কত? 4 গুণ করে দিলাম। পরের যে শঙ্কুটা আছে তার ব্যাসার্ধ কত? 2 বলা আছে, তো 2-এর স্কোয়ার করে দিলাম, আর উচ্চতা কত বলা আছে? 3 আছে, করে দিলাম। তো দেখো 2 স্কোয়ার আর 4 কেটে গেল, এদিকে পড়ে থাকলো 1 আর পড়ে থাকলো 3, 1:3 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, তো এখানে একটু তোমাদের কি সূত্রগুলো জানতে হবে, কিন্তু খুবই ইজি লেভেলের কোশ্চেন। হ্যাঁ, তো পরিমিতিতে তো প্রথমে তোমাদের সূত্রগুলো জেনে রাখতে লাগবে, তোমরা নোট ডাউন করে রাখবে। যে শঙ্কু যেহেতু আমরা এখানে পড়লাম, তো শঙ্কুর আমি বলে দিচ্ছি কী কী থাকে, দেখে নাও। যে শঙ্কুর এটা ব্যাসার্ধ আমাদের হচ্ছে, এটা হাইট, আর এটা হচ্ছে স্ল্যান্ট হাইট, মানে হচ্ছে তির্যক উচ্চতা। তো যদি বক্রতলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলে তাহলে তোমরা বলবে পাই আর এল। ওকে, আচ্ছা, যদি বলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে বক্রপৃষ্ঠ প্লাস হয়ে যাবে ভূমি, ভূমি মানে একটা বৃত্তের মতো দেখতে, তো পাই আর স্কোয়ার হয়ে যাবে। আর এটা বলবো কার্ভ সারফেস, এটা বলবো টোটাল সারফেস। আর যদি ভলিউম বলে, তো ভলিউমে আমি কত বলবো? 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, নোট ডাউন করে নিও, খুবই হেল্পফুল হবে। হ্যাঁ, এবার বলেছে যে 16 এবং 48-এর তৃতীয় সমানুপাতিক। তো খুবই, তৃতীয় সমানুপাতি মানে কি? এ বি সি যদি আমাদের তিনটে সমানুপাতি থাকে, তো আমরা তৃতীয় সমানুপাতি কীভাবে বের করি? এ সম্পর্কটা কেমন থাকে এদের মধ্যে? A/B = B/C। ঠিক আছে, তো 16 আর 48-এর তৃতীয় সমানুপাতি মানে আমার এখানে একটা মিসিং আছে, তো আমরা কী করবো? এটা যদি x হয় তাহলে কী হবে? 16 আর 48-এর যে অনুপাত হবে, অনুরূপভাবে 48 আর x-এর অনুপাত তাই হবে। ঠিক আছে কিনা? তো কাটাকাটি করলে কত হচ্ছে? 3, আর এইদিকে হচ্ছে x = হচ্ছে 48 গুণন 3, দ্যাট ইজ 144। ওকে, 144। তো একদম ইজি একটা কনসেপ্ট। তো আমরা অনুপাত সমানুপাত থেকে, এই সমানুপাতি থেকে কিন্তু দুটো অঙ্ক পেলাম। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের শুরুর দিকে ছিল মিনের একটা অঙ্ক ছিল, মানে মধ্য সমানুপাতির একটা অঙ্ক ছিল, যেটাতে আমি বলেছিলাম যে মধ্য সমানুপাতি = কি? প্রথম এবং তৃতীয় সমানুপাতির গুণফলের বর্গমূল। ওকে, আর এখানে আমরা পেলাম এবং ডিরেক্ট তৃতীয় সমানুপাতি বের করতে বলেছে। তো এই জিনিসগুলো বেশ নোট করে রাখবে। ওকে, আচ্ছা, তো বলছে যদি একটি নির্দিষ্ট অর্থরাশি 2 বছরে একই সুদের হারে সরল সুদ, আচ্ছা একটা নির্দিষ্ট অর্থরাশি পরিমাণটা কি? সেম, 2 বছরে যেটা সরল সুদ দেয়, কত দেয়? 2 বছরে একই সরল সুদের হারে, সুদের হার সেম থাকবে, সরল সুদ কত দেবে? 42, আর চক্রবৃদ্ধি সুদ কিন্তু ওই একই সুদের হারে কিন্তু 51 দেবে। আচ্ছা বলো তো, সিম্পল ইন্টারেস্টে যদি সরল সুদ 42 হয়, তার মানে প্রথম বছরও 21 দিবে, তারপরের বছরও 21 দিবে, কারণ সরল সুদ সবসময় প্রতি বছর একই হয়। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কী হবে? জটিল সুদের ক্ষেত্রে কী হবে? জটিল সুদের ক্ষেত্রে কী হয় যে প্রথম বছর তো সরল সুদের মতোই সুদ দেয়, আর পরের বছর কী হয়? সরল সুদের থেকে একটু বেশি দেয়। কেন? কারণ প্রথম বছরের সুদটা আবার সুদ দেয়। তো আমাদের টোটাল কত? 51 হতে গেলে আমি এখানে কত নিব? 9 এক্সট্রা সুদ, তবেই তো আমার 21 আর 30, এখানে 51 হবে, তাই না? আর এদিকে 42 হবে। বুঝতে পারলে? ওকে, তার মানে আমার এই যে তুমি দেখতে পাচ্ছ পরের বছর, দ্বিতীয় বছরে যে আমি জটিল সুদের এই 9 পেলাম, এই 9টা কে দিল? আমার 21 করে যে সুদটা পাই জটিল সুদে, সেটা তো আমাদের কে দেয়? আসল দেয়। আমরা তো দেখতেই পাচ্ছি সরল সুদে আসল দেয়। এই 9টা কে দিল? এই 9 টাকাটা কোত্থেকে পেলাম? আমি 9 টাকাটা পেলাম 21 টাকায় সুদ পেলাম, মানে সুদের উপর সুদ পেলাম। হ্যাঁ, তার মানে আমার কি হয়ে যাচ্ছে? আমি সুদ কি পাচ্ছি? যে 7 টাকায় 3 টাকা পাচ্ছি। সুদের হার আমার কত? 7 টাকায় 3 টাকা। ওকে, তাহলে আমার যদি অর্থ রাশি মানে মূলধন যদি পি হয়, তাহলে পি এর 7 টাকায় 3 টাকা, এটাই সুদের হার। 7 টাকায় 3 টাকা, তোমাকে পার্সেন্টেজ করতে হবে এমনটা জরুরি না, তাই না? 7 টাকায় 3 টাকায়, তো পার্সেন্টেজকে আলটিমেট যদি আমি 50% বলি, তাহলে 50% মানে তো 2 টাকায় 1 টাকা, তাই না? তো আলটিমেট তো আমরা ভগ্নাংশে ভেঙেও তো লিখতে পারি, তাই না? তো 7 টাকায় 3 টাকা আমি সুদ পাচ্ছি। তো আসলে 7 টাকায় 3 টাকা আমাদের যদি সুদ হয়, তাহলে আমাদের 7 টাকায় সুদ আসলে তাহলে কত টাকা হবে? 21 টাকা, তাই না? আসলের মানে 1 বছরে যদি বলি, সরল সুদটাই যদি মনে করো আমরা বের করি, তাহলে আসলের 7 টাকায় 3 টাকা সুদ মানে 1 বছরে 21 টাকা পাবো। দেখো এখানে দেওয়াই আছে প্রথম বছর।
তো আমাদের আসল সেক্ষেত্রে তাহলে কত হয়ে যাবে, 3 দিয়ে 7 কাটো, তাহলে আসল হয়ে যাবে 49 টাকা, তাই না? একদম ইজিলি একটা অঙ্কটা করে নিতে পারবো। আর অন্য কোনোভাবে গেলে কিন্তু তোমাদের একটু কমপ্লেক্স মনে হতে পারে। নেক্সট কোশ্চেন এবং আমাদের লাস্ট কোশ্চেন, এখানে কি বলেছে যে একজন ব্যক্তি 9 কিলোমিটার গতিবেগে কলকাতা টু আহমেদাবাদ গেল 9 কিলোমিটার স্পিডে, আর একই পথ 18 কিলোমিটার এবং একই পথে 18 কিলোমিটার ঘন্টা গতিবেগে কলকাতায় ফিরে আসেন। আচ্ছা, আবার 18 কিলোমিটার গতিবেগে কলকাতায় ফিরে আসেন। তো এটা একটা একদমই মানে ফেমাস অঙ্ক, যেটা বারবার এসছে, কি গড় গতিবেগের অঙ্ক। কেমন সব আমি বলে দিই, এটা দুভাবে তোমাদের কাছে আসতে পারে এই অঙ্কটা, যে সমপরিমাণ দূরত্ব তুমি যাবে আবার ফিরে আসবে, এই কনসেপ্টটা হতে পারে। অথবা সমান সমান দুটো ডিস্টেন্স, একটা গতিপথে এক রকমের স্পিডে যাবে, আর বাকি টুকরো মানে সমপরিমাণ দূরত্ব আর এক রকমের স্পিডে আর এক রকমের স্পিডে যাবে, হ্যাঁ, মানে দুটো ডিফারেন্ট স্পিড হবে, কিন্তু ডিস্টেন্সটা যখন সমান হবে, আর দু ক্ষেত্রে আলাদা আলাদা স্পিড তোমরা দেখতে পারবে। তো এখানেও যেমন ডিস্টেন্স সমান, এখানে শুধু ব্যাপারটা কি, এখানে যাচ্ছে এবং একই রাস্তা ফিরে আসছে। আর পরের চিত্রটাতে কি, পরের চিত্র সমপরিমাণ দূরত্ব যাচ্ছে ঠিকই, কিন্তু একই দিকে যাচ্ছে। প্রথম যে টুকরোটুকু মানে প্রথম অর্ধেক টুকরো, সেটা কি কত স্পিডে যাচ্ছে S1, পরের টুকু S2-তে। ওকে, তো এটাও ঠিক একই অঙ্ক। তো আমাদের প্রথম যেটা আমি চিত্রটা আঁকলাম সেটার সঙ্গে মিলছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের এভারেজ গড় গতিবেগ চেয়েছে। তো এভারেজ স্পিড যদি আমাকে বের করতে বলে, সেভাবে কীভাবে বের করবো, ডিরেক্ট সূত্র হচ্ছে 2 ইন্টু S1 S2 বাই S1 প্লাস S2, দ্যাট ইজ 2 ইন্টু 9 ইন্টু 18, আর 9 যোগ 18 মানে হচ্ছে 27। হ্যাঁ, তো 3 লং 27, 9 দিয়ে কেটে গেল, আর 3 6 18 কেটে গেল, তার মানে 12 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আমাদের গড় গতিবেগ। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হলো, অপশন 2। তো হোপ তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো, এবং আশা করি খুবই ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এই সলভ পিডিএফটা পেতে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও। ওকে, and don't forget to like, share, comment and subscribe our YouTube channel Math Easy 5. Thanks for watching. Bye bye.